আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের দেশে যে জুলাই মাস, এটির নাম হয়ে গেছে রক্তাক্ত জুলাই। আবার একইভাবে আগস্ট মাস, এটা ঘটনা, দুর্ঘটনা এবং শোকের মাস হিসেবে বাংলাদেশে বলতে গেলে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই বাংলায় গত দীর্ঘদিন ধরে, অন্তত ৩ যুগ ধরে বা ৪ যুগ ধরে, মানে ৪-১২ ৪৮ বছর ধরে জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে যে অঘটনগুলো ঘটেছে, যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে অলমোস্ট এভরি ইয়ার, প্রতি বছর। এবং এই সময়টিতে কখনো প্রকৃতি বিরূপ হয়ে যায়, কখনো রাজনীতি বিরূপ হয়ে যায়, কখনো দেশি বিদেশি চক্র বাংলাদেশের বিরুদ্ধে, যাকে বলা হয় সর্বোচ্চ শক্তি দিয়ে তারা মাঠে নেমে পড়ে। আমাদের দেশের মধ্যেও যারা অবিবেচক শ্রেণী রয়েছেন, যারা বিভিন্ন বিদেশের এজেন্ট হয়ে কাজ করেন, তারাও এই সময়টিতে নানা রকম অঘটন ঘটানোর জন্য ওত পেতে বসে থাকে। এটা একটা সার্কেল, প্রকৃতির সার্কেল। সকালে সূর্য ওঠে পূর্ব দিকে, আর সেই সন্ধ্যা বেলায় পশ্চিম দিকে অস্ত যায়। এটা যেমন ধ্রুব সত্য, ঠিক তদ্রূপ বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, জনজীবনে জুলাই এবং আগস্ট, এই সময়টি নানা রকম উৎকণ্ঠার সময়। এই সময়টি নানা রকম অঘটনের সময়, এবং এই সময়কে কেন্দ্র করে যা কিছু শুনি এবং যা কিছু ঘটে, এগুলো প্রায় সবার হৃদয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করে ফেলে। আপনারা সবাই জানেন যে গত বছর, অর্থাৎ ২০২৪ সালের এই জুলাই মাসটি কতটা রক্তাক্ত ছিল। যে সকল ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে, সেই হেলিকপ্টার থেকে বিভিন্ন বাহিনীর গুলিবর্ষণ, আন্দোলনকারীদের উপর সরাসরি গুলিবর্ষণ, অসংখ্য লাশ গুম করা, অসংখ্য লাশ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা, এবং শিশু হত্যা থেকে শুরু করে নারী হত্যা, এবং সাধারণ আমজনতা যেভাবে রাষ্ট্রীয় দমন পীড়নের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতি আমরা অতীতে কখনো দেখিনি। ফলে এই জুলাই মাস যখন এলো, তখন আমাদের সঙ্গে একই সঙ্গে দুটো বিষয় সামনে চলে এলো। গত বছরের বিয়োগাত্মক ঘটনা, এবং এই বছর যে কোনো কারণে হোক, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যারা আছি তারা বা সরকার, আমাদের জনগণের চাহিদা মেটানো, তাদেরকে সন্তুষ্ট করা, এটা তারা পারেনি। আর দ্বিতীয়ত, যারা পরাজিত হয়েছে তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে প্রতিহত করা, তাদের বিরুদ্ধে ভয় জাগানিয়া কোনো কর্মকাণ্ড করা, এটাও তারা পারেনি, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা মামলা করেছে, মোকদ্দমা করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু এগুলোতে আসলে কোনো কাজ হয় না। কেউ যদি পরাজিত হয়, নৈতিকভাবে তাকে পরাজিত করতে হয়। শেখ হাসিনা জমানাতে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যদি জীবনের সব ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রে, রাষ্ট্রের সব ক্ষেত্রে যে নৈতিক মানগুলো রয়েছে, সেই মানগুলো শেখ হাসিনার জমানাতে যা ছিল তার চেয়ে আমরা অতিক্রম করতে পারতাম সফলতা দ্বারা, সার্থকতা দ্বারা, জনগণের প্রশংসা দ্বারা, জনগণের স্বীকৃতি দ্বারা। তাহলে এই প্রশ্নই আসতো না যে স্বৈরাচার, ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, শেখ হাসিনা আসবে, ওটা ভালো ছিল, এটা মন্দ ছিল। ইট মিনস আমরা তাদেরকে পরাজিত করতে পারিনি। আমরা তাদেরকে তাড়িয়েছি, তাদের সম্পদ হরণ করেছি, তাদেরকে জেলে পুরেছি, মামলা দিয়েছি, মোকদ্দমা দিয়েছি। এটা তো শেখ হাসিনাও করেছেন। তিনি কি বিএনপি এবং জামাতের সঙ্গে যে আচরণ করেছেন, বিএনপি এবং জামাতকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছেন, তার কিয়দাংশ তো আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে করতে পারিনি। আওয়ামী লীগের যারা গ্র্যান্ড লিডার, যাদের টাকা আছে, কড়ি আছে, ক্ষমতা আছে, পদ আছে, পদবি আছে, তারা নিরাপদে, নিশ্চিন্তে, নির্ভাবনায় পরিবার পরিজন নিয়ে তারা চলে গেছেন। এবং তারা এখন এত উচ্চস্বরে কথা বলছেন, তাদের কথাবার্তা শুনলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কলিজা কেঁপে উঠবে। বিদেশে বসে, কেউ লন্ডনে বসে, কেউ দিল্লিতে বসে, কেউ আমেরিকাতে বসে, কেউ সিঙ্গাপুরে বসে, তারা হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। আর তাদের যে সকল লোক বাংলাদেশে পালিয়ে রয়েছেন তারা তো বটেই, তার সঙ্গে সঙ্গে জেলখানাতে যারা অবরুদ্ধ রয়েছেন, বন্দী রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের হাসি লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ রকম উৎফুল্লতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবং সরকার বা জনগণ, আমরা যারা সাধারণ রয়েছি, আমরা নিজেরা ভয় পাচ্ছি। আওয়ামী লীগকে না ভয় পাচ্ছি, কিন্তু আওয়ামী লীগকে আমরা কেউ ভয় দেখাতে পারছি না। চেষ্টা করেছি, কিন্তু সামর্থ্য আমাদের হয়নি।
এখন সেই অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। অদ্ভুত এবং আজব সব কথাবার্তা। দিল্লিতে সর্বদলীয় বৈঠক হবে নরেন্দ্র মোদী সরকার। তো সেটার ফলাফল কি? আওয়ামী লীগের বিপক্ষের লোকজন বলে যে এইটা একটা ডাহা মিথ্যা কথা। ওখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। আর এক পক্ষ বলার চেষ্টা করছে আলোচনা হয়েছে। সিরিয়াসলি এটা ঐক্যমত্য হয়েছে। তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে শেখ হাসিনাকে সমর্পণ করবেন এবং বাংলার জমিনে শেখ হাসিনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা হলো সর্বোচ্চ আলোচনা আওয়ামী লীগের বিরুদ্ধে। ওদিকে আওয়ামী লীগের পক্ষের যারা লোকজন তাদের বক্তব্য হলো যে হ্যাঁ, সেখানে সর্বদলীয় বৈঠক যেটা হয়েছিল সেটা পার্লামেন্টের একটা শিডিউল বৈঠক এবং সেখানে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু সেই বৈঠকের পরের দিন নরেন্দ্র মোদীর সঙ্গে ৩ বাহিনী প্রধান দেখা করেছেন। তাদের সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল দেখা করেছেন এবং সেখানে শেখ হাসিনার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে যেগুলো আমি এই মানে যাকে বলে ভিডিও বার্তায় বলতে পারছি না, পিলিয়ে কাঁপানো কথাবার্তা যারা দেশের বাইরে থাকেন বা যারা বিভিন্ন গোপন আইডি থেকে ভিডিও করেন তাদের জন্য এই কথাগুলো বলা সম্ভব, কিন্তু আমার পক্ষে এই কথাগুলো বলা সম্ভব না। কিন্তু যেটা আকার ইঙ্গিতে ফুটিয়ে তুলতে চাই বা যেটি বলতে চাই সেটি হলো সবাই ভয় দেখাচ্ছে যে আপা আবার আসবেন, আবার হুট করে ঢুকে পড়বেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে পাবেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে পায় তাহলে কী অনার সৃষ্টি ঘটতে পারে সেই ব্যাপারে অনেকে ভয় দেখাচ্ছেন। অনেকে বলার চেষ্টা করছেন এইবার আর আওয়ামী লীগ আসলে রক্ষা নাই। সব তালিকা তারা করে রেখেছে। তাদের কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কার গায়ে কটা ডিম মারা হয়েছে, কিভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট চালানো হয়েছে, কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো কড়ায় গণ্ডায় আদায় করা হবে। শুধু টিট ফর ট্যাট নয়, কেউ যদি একটা দাঁত ভেঙে থাকে তার ৩২টা দাঁত ফেলে দেওয়া হবে। কেউ যদি একটা চর দিয়ে থাকে তাকে রীতিমতো মাটিতে পুঁতে সে আদিম যুগের মতো পাথর মারা হবে যেন আগামী দিনে কেউ এই কাজ করতে সাহস না পায়। ৩২ নম্বর ভাঙা, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, তারপরে সেই মূর্তির সেই যে খোল মানে মাথার খোল যেটি সেখানে প্রস্রাব করা, এই জিনিসগুলো গর্হিত কাজগুলো এগুলোর সবগুলোর দাঁত ভাঙা জবাব আওয়ামী লীগ নেবে, এইরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে। এখন সেটা কি বিএনপির লোক ছড়াচ্ছে, জামাতের লোক ছড়াচ্ছে, ইউনূস সাহেব ছড়াচ্ছে, নাকি শেখ হাসিনা নিজে ছড়াচ্ছেন এটা আমি জানি না। কিন্তু এই শব্দগুলো যাকে বলা হয় সকল পক্ষের জন্য একটা ব্যবসা হয়ে গেছে। ব্যবসা মানে কি, শেখ হাসিনা যদি এই ভয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখাতে পারেন, জনগণকে দেখাতে পারেন, তাহলে তার নেতাকর্মীদের উপর যে অত্যাচার, জুলুম বা গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাগুলো ঘটবে না। ফলে যে কোনো মূল্যে তাকে যদি সারভাইভ করতে হয়, অর্থাৎ তার যদি 35% যদি ভোটারকে আপনি রক্ষা করতে চান, তাহলে বোঝার চেষ্টা করুন যে 18 কোটি মানুষের 35% কত কোটি মানুষ হয়। এই মানুষের জিম্মা তো শেখ হাসিনাকে নিতে হচ্ছে। তো এই মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা দরকার, অহমিকা করা দরকার, গালাগাল করা দরকার, রাজনীতি করা দরকার, পাকনামা করা দরকার, যা কিছু দরকার আওয়ামী লীগের প্রত্যেকটা লোক করবে, এটাই তো স্বাভাবিক। এবং সেটা দেখে আমরা ভয় পাবো কি পাবো না এটা যেমন আমাদের বিষয়। তো সেক্ষেত্রে আমরা যদি ভয় পেয়ে যাই তাও একটা বৈশিষ্ট্য আছে, ভয় না পেলেও আরেকটা সমস্যা আছে। এনিওয়ে এটা নিয়ে আমরা দ্বিতীয় ফেজে চলে আসি। দ্বিতীয় ফেজ হলো যে সরকার এই আওয়ামী ভীতিটাকে কাজে লাগাতে চাইবে। সঙ্গত কারণই হলো যে যখনই এই আওয়ামী জুজুর ভয় দেখানো হবে অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফর্মে চলে আসবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হাত মিলিয়ে তারা একটা ঐক্যবদ্ধ যাকে বলা হয় সরকার ব্যবস্থা চালু করার চেষ্টা করবে। এর কারণ হলো মোরাললেস শেখ হাসিনার দ্বারা, আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে তারা সবাই কম বেশি আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই, এবং অপমানিত, লাঞ্ছিত হওয়ার পর প্রায় সকলের ব্যাকবোন শির দ্বারা ভেঙে দেওয়া হয়েছে। ফলে এখন এই মুহূর্তে গত 11 মাস ধরে রাজনৈতিক দলগুলো যে বিবাদ করছে, তারা যে সিদ্ধান্ত নিতে পারছে না, তারা যে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না, এর মূল কারণটা হলো তাদের সেই আত্মবিশ্বাসের জায়গা, চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা, যেটা প্রকৃতিগতভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই জিনিসগুলো মানবিক অত্যাচারে, মানবিক নয় ঠিক